আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ি ঢলে সিলেটের ৩ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। চাহিদার তুলনায় ট্যানারি কম থাকায় ১০ লাখ কোরবানির পশুর চামড়া নষ্ট, ন্যায্য দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। এবং ফিরতি হজ ফ্লাইট কাল থেকে, মক্কায় লাগেজ না পেয়ে কয়েকশো বাংলাদেশি হাজি বিপাকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংবাদ ও টকশো সম্প্রচারের ঘোষণা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। এখন বিস্তারিত সংবাদ। আসাম, মেঘালয়ের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী প্রায় ৬ লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষজন। এদিকে নেত্রকোনা ও শেরপুরেও ঢুকতে শুরু করেছে ঢলের পানি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। পাহাড়ি ঢলের সাথে দুদিন ধরে চলছে টানা ভারী বৃষ্টি। এতেই পরিস্থিতির অবনতি হয়েছে সিলেটের ১৩ উপজেলায়। ভারতের চেরাপুঞ্জিতে একদিনে ৩৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় হু হু করে এপারের সব নদ নদীতে পানি বাড়ছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করছে প্রশাসন। ১০০ মেট্রিক টন চাল এবং ২,০০০ প্যাকেট খাবার, এটা প্যাকেজ দেবে। এটা আমরা এরপরে যেখানে যাওয়া দরকার আমরা করবো এবং দুর্যোগ মোকাবিলার জন্য, সহযোগিতার জন্য, বন্যা আশ্রয় সহ যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ করব। সুরমা, কুশিয়ারা সহ সিলেটের ৪টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ২২-এর বন্যার পর থেকে আমরা সবসময়ই আতঙ্কে থাকি, আমরা নিরাপদ নই। সুনামগঞ্জকে এবং এই জনগোষ্ঠীকে, এই মানুষকে নিরাপদ করার জন্য যা যা করতে হয় সেটি করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হবিগঞ্জের খোয়াই নদীতে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকাল থেকেই খোয়াই, কুশিয়ারা, কালনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুরের পর থেকে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে কমতে থাকলেও বন্যার সংখ্যা কমেনি এ অঞ্চলের মানুষের। উজানের ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বাড়ছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার শঙ্কায় নির্ঘুম রাত পার করছেন নদী পাড়ের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২৫ জুন পর্যন্ত স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক্ষেত্রে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকার পূর্বাঞ্চলে থেমে থেমে বৃষ্টি হবে। এদিকে বঙ্গোপসাগরে বাতাসের তীব্রতা বেশি এবং বৃষ্টি থাকায় উপকূলীয় অঞ্চলগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আগামী ২৫ তারিখ পর্যন্ত বেয়াব বেঙ্গলে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা কোনো নিম্নচাপ বা লঘুচাপ তৈরির কোনো সম্ভাবনা নেই। উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং জোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই জন্য সকল সমুদ্রবন্দর উপকূলীয় এলাকায় আমরা ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলেছি। বরাবরের মতো এবারও কোরবানি পশুর চামড়া ন্যায্য দাম পাননি মৌসুমি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামের অর্ধেকও পাননি অনেকেই। তবে বাজার নিয়ন্ত্রণে ছিলই বলে মনে করে সরকারি নীতি নির্ধারকরা। এদিকে চাহিদার তুলনায় ট্যানারি কম থাকায় এবার নষ্ট হয়েছে ৮ থেকে ১০ লাখ খাসি ও ছাগলের চামড়া। ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে এবছর সংগ্রহ করা হয়েছে ৮০ লাখেরও বেশি পশুর চামড়া
বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। চড়া দামে কোরবানির পশু কিনলেও নামমাত্র দামে বিক্রি হয় চামড়া। আবার এসব চামড়া নিয়ে বিপাকে পড়েন মৌসুমি ব্যবসায়ীদের অনেকে। আড়তদারদের কাছে পান না ন্যায্য মূল্য। অন্যান্য বারের মতো এবারও এমনই চিত্র ছিল কোরবানির পশুর চামড়া ঘিরে। সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও তা মানেননি বেশিরভাগ আড়তদার। কাঁচা চামড়া সংরক্ষণ করা সহজসাধ্য নয় বলে যেন তেন দামেই বিক্রি করতে হয়েছে মৌসুমি ব্যবসায়ীদের। 3 লাখ টাকার গরুর চামড়াটা 500-600 টাকার দাম করে 700-750 বলতেছে। 100 চামড়ার মতো আনছে, তাদের দিয়েছে মাত্র 200 টাকা। আমরা তবে চামড়ার দাম নিয়ে ভিন্ন ব্যাখ্যা ট্যানারি অ্যাসোসিয়েশনের। ইউরোপিয়ান বায়ার, আমেরিকান বায়ার এবং জাপান, কোরিয়া সহ ফারেস্টের বায়ারগুলো কিন্তু আপনার আমাদের দেশ থেকে চলে গেল। অর্ধেক দামে আমরা নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ার সহ অন্যান্য দেশে আমরা বিক্রি করছি। অন্যদিকে বাজার স্থিতিশীল রয়েছে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের। সেটি যদি র চামড়াটা বিক্রি করে এই পোস্তাতে বা ট্যানারিতে, তাহলে সেটি কখন করতে হবে? সেটি তো অবশ্যই সন্ধ্যা বা রাত্রি 8টার মধ্যে করতে হবে। এখন রাত্রি 11টার পরে বা পরের দিন যদি এই চামড়াটা নিয়ে আসে, সেই চামড়ার তো কোয়ালিটি থাকবে না। যে চামড়ার কোয়ালিটি নেই, যে চামড়াটা অলরেডি পচন ধরে গেছে, সেটি তো আসলে আপনার সেটি হয়তো ফেলে দিতে হবে, অথবা কি করতে হবে, আপনার কম দামে বিক্রি করতে হবে। প্রশ্ন হলো, দেশের চামড়াজাত পণ্যের দাম বেশি হলেও পশুর চামড়ার দাম কম কেন? 100% বৈদেশিক নির্ভর র মেটেরিয়ালস এবং অ্যাক্সেসরিজের উপরে ডিপেন্ড করছে। চায়না এবং ইন্ডিয়া থেকে এবং ইউরোপ থেকে আপনার এনে আমরা কিন্তু এগুলো উৎপাদন করছি। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী 80 লাখের বেশি পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে এবার। তবে এই খাতের উন্নয়নে সহজ শর্তে ঋণ চান ব্যবসায়ীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বেশিরভাগ এলাকা কোরবানি বর্জ্য মুক্ত হলেও অস্থায়ী হাটগুলোর আশপাশ সহ কিছু কিছু জায়গা ময়লা আবর্জনা দেখা গেছে। এতে নগরবাসী চলাচলের সমস্যা যেমন সৃষ্টি করছে, তেমনি পরিবেশকেও দূষিত করে তুলেছে। যদিও বেশ কয়েকটি ওয়ার্ডকে কোরবানি বর্জ্যমুক্ত ঘোষণা করেছেন কাউন্সিলররা, এদিকে অলিগলির অবশিষ্ট বর্জ্য অপসারণের চিরুনি অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। দুর্গন্ধ দূর করতে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। এর মধ্যে দুপুরে দুর্গন্ধ ও আবর্জনা দূর করতে আশীর্বাদ হয়ে ঝরেছে এক পশলা বৃষ্টি। সিটি কর্পোরেশন থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সব বর্জ্য সবকিছু ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে, আশেপাশে কোনো ময়লা নাই। না, আমার মনে হয় এটা পুরো পারফেক্ট, যে এটা পুরো পরিষ্কার হয়ে গেছে, কোনো দুর্গন্ধ মধ্যে নেই, আবর্জনা নেই, পুরো পরিষ্কার এবং ক্লিয়ার, খুব সুন্দর পরিবেশ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই 5 নম্বর ওয়ার্ডের বর্জ্য মুক্ত এবং দুর্গন্ধ মুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষণা করছি, এবং আমাদের কার্যক্রম কিন্তু চলমান থাকবে। যখনই খবর পাবো তখনই আমরা কাজ করব। ঈদের ছুটি শেষে বুধবার খুলেছে সরকারি অফিস। তবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস চলছে নতুন সময়সূচি অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ছুটিতে যারা দূর দূরান্তে স্বজনদের সাথে ঈদ উদযাপনে গিয়েছিলেন তারা অনেকেই ফিরেছেন মঙ্গলবার। বুধবার সকালেও সরাসরি অফিসে আসেন কেউ কেউ। ঈদের পরেও প্রথম কর্মদিবস সচিবালয়ে বিভিন্ন দপ্তরে যারা এসেছেন তারা একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তবে সচিবালয়ে উপস্থিতি কিছুটা কম, অনেকে বাড়তি 2 দিন ছুটি নেওয়ার ধারণা করা হচ্ছে। বুধ ও বৃহস্পতিবারও ঢিলে ঢালা থাকবে সচিবালয়। রোববার থেকে পুরোদমে শুরু হবে ব্যস্ততা। ঈদুল আজহার 5 দিনের ছুটি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। বাসে ট্রেনে ভিড় বেড়েছে। অন্যদিকে ঈদ ছুটি কাটাতে এখনও রাজধানী ছাড়ছেন কেউ কেউ। মাঝারুল হক, মুহাজিরের রিপোর্ট। ঈদের টানা 5 দিনের ছুটি শেষ। সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ায় কর্মস্থলে ফিরছেন মানুষজন। ফিরতি যানবাহনে তাই চাপ বেড়েছে যাত্রীদের। তো প্রাইভেট সেক্টরে জব করার কারণে আমাদের ছুটি আমরা বেশি পাই না ভাই। গেছিলাম হচ্ছে ঈদের আগের দিন রাতে,
এক্সামের জন্য এখন চলে আসতে হইতেছে। বিশেষ করে রেলপথে যারা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছেন তারা বেশ স্বস্তিতেই ঢাকায় ফিরছেন বলে জানান রেলের কর্মকর্তারা। ট্রেন যেহেতু সবগুলো শিডিউল মোতাবেক চলছে, সবগুলো রাইট টাইমে চলছে, এই জন্য কোনো হ্যাজার্ড নেই এবং যাত্রী মনে স্বস্তি বিরাজ করছে এবং আমাদের যে ব্যবস্থাপনা সেটা একই ধারায় থাকবে। তবে তুলনামূলকভাবে ফিরতি যাত্রীর সংখ্যা চোখে পড়ার মতো না হলেও ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। মহাখালী বাস টার্মিনালে টিকিট নিতে লম্বা সিরিয়ালেও দাঁড়াতে দেখা যায় ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটের যাত্রীদের। ঈদে মাদ্রাসায় চামড়া কালেকশন, তো মসজিদে ছিলাম, তো দায়িত্বে ছিলাম, সব দায়িত্ব গুছকাজ করে তারপর এখন ছুটি এসেছি। আমি ভাবছিলাম যে আসবো, টিকিট কাটবো, উঠবো, কিন্তু এখনো যে ঈদের আগের সিরিয়াল ঈদের পরেও একই রকম, এই জন্য আমার কাছে রাখলো ভিন্ন রকম। আগামী সপ্তাহের শুরু থেকে কর্মব্যস্ত হয়ে রাজধানী ঢাকা পুরনো চেহারায় ফিরবে বলেও জানান পরিবহন মালিক শ্রমিকরা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরও সড়কে শৃঙ্খলা না ফেরায় দুর্ঘটনা কমছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এবছর ঈদ যাত্রায় এখন পর্যন্ত 95টি দুর্ঘটনায় 92 জন হতাহত হয়েছেন। এখন ফিরতি ঈদ যাত্রা নিয়ে দুর্ভাবনা রয়েছে বলে মন্তব্য। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। বিশ্বব্যাপী মূল্যস্ফীতির কারণে বাংলাদেশেও প্রভাব পড়েছে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশি উন্নয়ন সহযোগিতা বিনিয়োগের অর্থ ছাড় না দেওয়ায় অনেক উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। ইদানিংকালে অ্যাক্সিডেন্টের যে প্রবণতা, তাতে দেখা যাচ্ছে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে এবং ইজি বাইকগুলো, এগুলো অ্যাক্সিডেন্টের মূল কারণ। এবং এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে সবচেয়ে বেশি, এরপরে ইজি বাইক। উন্নয়নের নামে সরকার প্রধান তার ঘনিষ্ঠজনদের মহা দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এলাকায় কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতি মিছিল শেষে তিনি একথা বলেন। রিজভী আরও বলেন, সরকারের দুর্নীতি ও গণবিরোধী নীতির কারণেই দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ছে। ঈদের ছুটিতেও বিদ্যুৎ ও গ্যাসের অভাবে সারা দেশের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলেও অভিযোগ করেন দলটির সিনিয়র এই নেতা। আপনি দেখাচ্ছেন যে না, আমি কাউকে ছাড়ি না। সরকারি কর্মকর্তা, তার বেতন কত? 80-90 হাজার টাকা হবে। তাহলে তার ছেলে, মেয়ে, স্ত্রীর নামে এত জায়গা জমি কোথা থেকে হলো? তথাকথিত উন্নয়নের নামে আপনি সুযোগ করে দিয়েছেন বেনজিরদের মতো আপনার দলের এবং আপনাদের সাথে ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের। লুট করো, তোমরা খাও। শয়তানকে পাথর নিক্ষেপ শেষে মিনার তাঁবু থেকে মক্কায় ফিরছেন হাজিরা। এবার তাদের দেশে ফেরার পালা। কিন্তু শেষ মুহূর্তেও নিজেদের লাগেজ না পেয়ে বিপাকে পড়েছেন কয়েকশো বাংলাদেশি হাজি। কাল থেকে শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট। মক্কা থেকে সাজিদুল ইসলামের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। কোরবানির পরে হজের ধারাবাহিকতায় প্রতীকী শয়তানকে 3 দিন পাথর মারেন হাজিরা। এরপর তাঁবু ছেড়ে তাদের মিনা থেকে ফিরতে হয় মক্কায়। মঙ্গলবার শেষ হয়েছে সেই আনুষ্ঠানিকতা। রোড টু মক্কা ইনিশিয়েটিভের দায়িত্বে এবছর আছে হাজিদের লাগেজ ব্যবস্থাপনা। তাদেরই সরাসরি আবাসস্থলে পৌঁছে দেওয়ার কথা লাগেজ। কিন্তু শেষ মুহূর্তে এসে কয়েকশো হাজির ব্যাগ পাওয়া যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, ইহরামের কাপড় আছে, এরপরে প্রয়োজনীয় ঔষধপত্র আছে, প্রয়োজনীয় যেগুলো আসার পর পরে প্রয়োজন হবে বা ওমরা করার পরে দরকার হবে সেই জরুরি কাগজগুলো। হাজি আমার বড় ভাইয়ের ওয়াইফ শাহনাজ বেগম আজকে 5 দিন থেকে ওনার ব্যাগ পাচ্ছে না। এইবারে যে হজের সবচেয়ে দুর্বলতা সেটা হচ্ছে হাজিদের সাথে ব্যাগগুলো না দেওয়া। হাজিদের লাগেজ না পাওয়াকে দায়িত্বে থাকা সৌদি কোম্পানি ইউনাইটেড এজেন্সির অবহেলা মনে করছেন সংশ্লিষ্টরা। এটা লাঘব করার আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। এই ক্ষেত্রে হাব এবং ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। আমরা সার্বক্ষণিকভাবে বিভিন্ন হোটেলে যেখানে তারা বিচ্ছিন্নভাবে লাগেজগুলি ফেলে এসেছে সেখান থেকে সংগ্রহ করে এগুলি হজ যাত্রীদের কাছে এবং এজেন্সির নির্দিষ্ট হোটেলে পৌঁছানোর চেষ্টা করছি। হজ এজেন্সিকে ফোন দিয়েছি লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য, তারাও হয়তো ব্যস্ত ছিল
যে যার কারণে মিনায় যাওয়ার প্রস্তুতি ছিল, তারপরে 12 তারিখ যারা আসছে তাদের উমরা করানোর কাজে ব্যস্ত ছিল, নিতে পারে নাই। আজকে মিনা থেকে ফিরলে আমার মনে হয় যে বেশিরভাগ লাগেজই হাজিদের কাছে চলে যাবে। হজ শেষে দেশে ফেরার আগে এমন দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চান বাংলাদেশি হাজিরা। তামান্না জেনিফার, এটিএন বাংলা। চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় সংবাদ ও টক শো সম্প্রচারের ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ঈদ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিস পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন। এ সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানগুলো নতুন আঙ্গিকে তৈরি করে সম্প্রচার করার কথা জানান এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতের তথ্যচিত্রণে ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। চট্টগ্রাম শহরের প্রেস ক্লাব ভবনে এটিএন বাংলা ও এটিএন নিউজের ব্যুরো অফিস পরিদর্শনে আসেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আব্বাস সহকর্মীদের সাথে নিয়ে তাকে স্বাগত জানান। সহধর্মিনী নাহিদ রহমানকে সাথে নিয়ে তিনি ঘুরে দেখেন স্টুডিও সহ বিভিন্ন ফ্লোর, কথা বলেন সেখানে কর্মরত সাংবাদিক ও কলাকুশলীদের সঙ্গে, তুলে ধরেন চট্টগ্রাম ব্যুরো অফিসকে ঘিরে নিজের পরিকল্পনার কথা। আমরা চ্যানেলগুলি করে ফেলছি ঢাকা কেন্দ্রিক, কিন্তু আমি চাই যে চিটাগাংয়ের মতো একটি জায়গা যেটা বাংলাদেশের সেকেন্ড সিটি, বিগেস্ট সিটি, সুতরাং চিটাগাংকেও একটু আমরা চাই প্রাধান্য দিতে এবং এটাকে আরো আপগ্রেড করতে। দেশের প্রথম সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে চট্টগ্রাম থেকে সরাসরি আঞ্চলিক ভাষায় খবর সম্প্রচারের কথাও জানান তিনি। খুব শীঘ্রই এখান থেকে একদম কমপ্লিটলি চিটাগাং ভাষায় আমরা সংবাদ পরিবেশন করব এবং চিটাগাংয়ের কিছু কিছু প্রোগ্রাম আমরা প্রতিদিনই আমাদের এটিএন নিউজে থাকবে। সুতরাং দর্শক মণ্ডলী, আপনারা একটু অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ আগামী মাসের প্রথম সপ্তাহের দিকেই আপনারা পাবেন আপনাদের নিজের ভাষায় এখান থেকে এটিএন বাংলা এবং এটিএন নিউজে মানে চট্টগ্রাম ভাষায় সংবাদ পরিবেশন করব। এ সময় চট্টগ্রামের শেফালী ঘোষ ও শ্যাম সুন্দর বৈষ্ণবের কথা উল্লেখ করে আঞ্চলিক শিল্পীদের সৃষ্টিকর্ম নতুনভাবে সম্প্রচারের নির্দেশ দেন এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান। চিটাগাংয়ের যে আঞ্চলিক ভাষার যে গান, এটা তো অনেক আগে যখন এটিএন বাংলা প্রথম হয়, শেফালী ঘোষ এটিএন বাংলা ওনাদের প্রোগ্রাম বোধহয় সপ্তাহে থাকতোই, তো সবাই এনজয় করতো। তো ইনশাল্লাহ আবার নতুন করে হবে। সারা পৃথিবীতে কিন্তু চিটাগাংয়ের বাঙালি যারা তারা কিন্তু থাকেন, তো আঞ্চলিক ভাষা তাদের ভাষায় যদি নিউজটা হয় তাদের জন্য ভালো। স্টুডিও এবং সরাসরি সম্প্রচারের জন্য সব ধরনের সুবিধা সহ 2006 সালে স্থাপন করা হয় এটিএন পরিবারের চট্টগ্রাম ব্যুরো অফিস। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরের বাঘারপাড়ায় এবছর ব্যাপক আকারে চাষ করা হয়েছে গ্রীষ্মকালীন বেবি তরমুজ। অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় কৃষকরা আগ্রহী হয়েছেন এই ফল চাষে। বিকেএসএফ এর অর্থায়নে এ কাজে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে আদিন ওয়েলফেয়ার সেন্টার। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। যশোর বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় ব্যাপক হারে এবার চাষ হচ্ছে বেবি তরমুজ। মাঠের পর মাঠ জুড়ে মাচায় ঝুলছে ফলটি। পিকেএসএফ ও আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় 4 বিঘা জমিতে জেলায় বেবি তরমুজ চাষ করা হয়েছে। কৃষকদের উন্নত জাতের তরমুজের বীজ, সার ও বালাইনাশক দিচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। বীজ বা চারা রোপণের 40 থেকে 45 দিনের মধ্যে গাছে ফল আসে। 75 দিনের মধ্যে এই ফল কেটে বাজারজাত করা হয়। বিঘা প্রতি মাত্র 35,000 টাকা খরচে আয় আসে 90,000 টাকা। গ্রীষ্মকালীন তরমুজের জন্য আদ্দিন থেকে আমাদের কিছু কীটনাশক, তারপর আপনার ফরমান পাদ, এগুলো সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। গ্রীষ্মকালীন তরমুজের জন্য এই আদ্দিন থেকে অনেক ট্রেনিং পাইছি। কৃষকদের এই জাতের তরমুজ চাষে আগ্রহী করার পাশাপাশি স্বাবলম্বী করে তুলতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। সর্বপ্রথম সদস্য কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন বেবি তরমুজ চাষ সম্প্রসারণ করে। বর্তমানে এই এলাকা অন্যান্য কৃষকরা উৎসাহিত হয়ে এই বেবি তরমুজ চাষটা করছে এবং তারা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বিভিন্ন কৃষি প্রযুক্তি
সদস্যদের মাঝে বা কৃষকের মাঝে সম্প্রসারণ করা, সে লক্ষ্যটা ফুলফিল হয়েছে বা লক্ষ্যটা বাস্তবায়ন হয়েছে। শিগগিরই জেলায় বড় পরিসরে এই তরমুজের চাষ শুরু করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আন্তর্জাতিক সংবাদ। দুই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া। পিয়ংইয়াংয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সফরকালে দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এ মন্তব্য করেন। এদিকে মস্কোর যুদ্ধকে সমর্থন করায় কিমকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। প্রায় 2 যুগ পর উত্তর কোরিয়া সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা জানায় রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতেও আগ্রহ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এ সময় পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে বলেন, দশকের পর দশক ধরে চাপিয়ে দেয়া মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে মস্কো। তার এই যুদ্ধে একাত্মতা প্রকাশ করায় উত্তর কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এখন টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্যার ভিক রিচার্ড স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেন শান্ত সাকিবরা। পরাগ আরমানের রিপোর্ট। 20টি দলের টি-20 বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে টিকে আছে এখন 8টি দল। সুপার 8 পর্বে অংশ নিতে ইতিমধ্যেই বাংলাদেশ অবস্থান করছে তাদের প্রথম 2 ম্যাচের ভেন্যু এন্টিগায়। ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসের জন্মভূমিতে কিছুদিন 22 গজে চলবে দলগুলোর শ্রেষ্ঠত্বর লড়াই। 17 বছর পর টি-20 বিশ্বকাপে দ্বিতীয় পর্বের টিকিট পাওয়া টাইগাররা মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের। সকালে বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারলেও সন্ধ্যায় ঠিকই গা গরম করেন সাকিব মাহমুদুল্লাহ ও শান্তরা। সুপার 8 পর্বে ভালো করার ব্যাপারে আশাবাদী লাল সবুজের দল। তবে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা বেশ ভোগাচ্ছে টাইগারদের। অবশ্য তাদের রান খরা কাটাতে চেষ্টার কোনো কমতি নেই। ব্যাট প্যাচ কাটাতে তাদেরকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন কোচিং স্টাফরা। শুক্রবার ভোর 6:30টায় টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। এখন পার্টেক্স খেলার খবর। ভারতের মেঘালয়কে 3-0 ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু ইন্দো বাংলা ফুটসাল সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ। 4 দিনের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও মেঘালয় ফুটসাল সিরিজে 3টি ম্যাচে অংশ নেয়। প্রথম ম্যাচে 4-2, দ্বিতীয় ম্যাচে 4-1 এবং তৃতীয় ম্যাচে 7-4 গোলের জয় পায় বাংলাদেশ। রাজধানীর গ্রিনফিল্ড ফুটসাল কমপ্লেক্সের সিরিজের সমাপনী দিনে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন পিবিআই প্রধান ও বাংলাদেশ সকার ফুটসাল অ্যাসোসিয়েশনের সভাপতি বনোজ কুমার মজুমদার। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুল হক এবং ফুটসাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ি ঢলে সিলেটের 3 জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি। চাহিদার তুলনায় ট্যানারি কম থাকায় 10 লাখ কোরবানির পশুর চামড়া নষ্ট, ন্যায্য দাম না পেয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। এবং ফিরতি হজ ফ্লাইট কাল থেকে, মক্কায় লাগেজ না পেয়ে কয়েকশো বাংলাদেশি হাজি বিপাকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।